আমন্ত্রণ যমুনা আইডেসকে। শুরুতেই যা শিরোনামগুলো। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বন্দে মাতারাম গান অবমাননার অভিযোগে উত্তপ্ত ভারতের রাজনীতি। কংগ্রেসের বিরুদ্ধে সরব বিজেপি, অভিযোগ অস্বীকার বিরোধীদের। ভারতের স্বাধীনতা দিবসেও বিক্ষোভে উত্তাল ঝাড়খণ্ড। নিয়োগ পরীক্ষায় দুর্নীতি প্রতিবাদে টানা 23 দিনের মতো চলছে আন্দোলন, অনশনে অসুস্থ অনেকেই। ইয়েমেনে আবারও তীব্র সংঘাত, হুতিদের সাথে সরকারি বাহিনীর পাল্টাপাল্টি হামলা, ফের গৃহযুদ্ধের আশঙ্কা জাতিসংঘের। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। আন্তর্জাতিক সব শীর্ষ সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি আহমেদ রেজা। এবার জানাবো বিস্তারিত। স্বাধীনতা দিবসে ভারতের জাতীয় গীত বন্দে মাতারাম অবমাননা করেছে বিরোধী দল কংগ্রেস। এমন অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের দাবিতে গানটির পূর্ণাঙ্গ সংস্করণের কয়েকটি লাইন নিয়ে বিতর্ক বহুদিনের। কংগ্রেসের অনুষ্ঠানে গানটি বন্ধের চেষ্টা করেছেন সোনিয়া গান্ধী। এমন অভিযোগে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যার জেরে কংগ্রেস নেতাদের তুলোধুনো করছেন বিজেপি নেতারা। তবে অবমাননার অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। ভারতের বিরোধী দল কংগ্রেসের সদর দফতর ইন্দিরা ভবনে উদযাপন করা হয় দেশটির ৮০তম স্বাধীনতা দিবস, যেখানে অংশ নেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খার্গে সহ সিনিয়র নেতারা। দেশটির রাজনৈতিক আলোচনা তুঙ্গে এখন কংগ্রেসের এই আয়োজন। বিতর্কের শুরু জাতীয় গীত বন্দে মাতরম নিয়ে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় গানটি চলাকালীন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের সাথে কথা বলার সময় বিরক্তির অভিব্যক্তি দেখাচ্ছেন সোনিয়া গান্ধী। আলোচনা হচ্ছে রাহুল গান্ধীর অঙ্গভঙ্গি নিয়েও। এই ইস্যুতে এবার কংগ্রেসকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে দেশটির ক্ষমতাসীন বিজেপি। জাতীয় গীতকে যথাযথ সম্মান না দেখানোর অভিযোগ তাদের। দাবি, বন্দে মাতরমের পূর্ণাঙ্গ সংস্করণ সহ্য করতে না পেরে তা বন্ধের উদ্যোগ নিয়েছেন সোনিয়া গান্ধী। পুরো দেশ দেখেছে বন্দে মাতারাম গাওয়ার সময় তারা কতটা অস্বস্তিতে ছিলেন। এটা অত্যন্ত দুঃখজনক যে গানটি বন্ধের চেষ্টা করা হয়েছিল। কংগ্রেস পার্টি শ্রীমতী সোনিয়া গান্ধী কংগ্রেস ও সোনিয়া গান্ধী অত্যন্ত দেশবিরোধী মনোভাব নিয়ে বন্দে মাতরমের পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়া বন্ধের চেষ্টা করেছেন। এই গর্হিত কাজের মাধ্যমে সোনিয়া গান্ধী আমাদের জনগণ ও জাতিকে অপমানিত করেছেন। এই আচরণ স্পষ্টভাবেই কংগ্রেসের বন্দে মাতরমের প্রতি ঐতিহাসিক ঘৃণা ও অবজ্ঞাকে তুলে ধরেছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে ব্যাখ্যায় দলটির দাবি, প্রবীণ নেতা মল্লিকার্জুন খার্গে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় তার জন্য চেয়ারের ব্যবস্থার নির্দেশ দিচ্ছিলেন সোনিয়া, যা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। कांग्रेस वर्किंग कमेटी की बैठक हुई, পার্লামেন্টে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলেই ইন্দিরা ভবনে বন্দে মাতরম এর সম্পূর্ণ সংস্করণটি গাওয়া হয়েছিল। এ নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই। কাউকে থামানোর বা বাধা দেওয়ার ঘটনাও ঘটেনি। কংগ্রেস সভাপতি দীর্ঘ সময় ধরে দাঁড়িয়েছিলেন, তাই সোনিয়া গান্ধীজি বলেছিলেন তার জন্য একটি চেয়ার এনে রাখা উচিত। বন্দে মাতরম গান নিয়ে ভারতের বিতর্ক ঐতিহাসিক। সম্প্রতি বিজেপির উদ্যোগে গানটিকে জাতীয় গীত হিসেবে আইনি সুরক্ষায় জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ বিলের সংশোধনীও পাশ করা হয় পার্লামেন্টে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতের স্বাধীনতা দিবসেও বিক্ষোভে উত্তাল হলো ঝাড়খণ্ড। সরকারি নিয়োগে পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে টানা 23 দিনের মতো চলছে আন্দোলন। একই সাথে আমরণ অনশন করছে একদল তরুণ। চরম অবনতি হয়েছে অনশনরতদের স্বাস্থ্যের, তবুও দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় আন্দোলনকারীদের। টেবিলে মহাত্মা গান্ধী, ভগৎ সিং, বাবা সাহেব আম্বেদকরের মতো নেতাদের ছবি, পাশেই অনশনরত তরুণরা। এ দৃশ্য ঝাড়খণ্ডের রাঁচির। সরকারি নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে অব্যাহত বিক্ষোভ, যা গড়িয়েছে 23 দিনে। দাবি পূরণ তো নয়, এখনও প্রশাসনের তরফ থেকে কোনো আশ্বাসও পায়নি আন্দোলনকারীরা। টানা অনশনে স্বাস্থ্যের চরম অবনতি হয়েছে আন্দোলনকারীদের। বুখার লায়া
জ্বর এসেছে, শরীরের অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, মনে হয় না বেশি দিন বাঁচবো। তবুও সরকার আমাদের গুরুত্বই দিচ্ছে না। এখানে ডাক্তার পাঠানো হয়েছে, তাদের সাথে গেলে আমাদের আর এই আন্দোলনে ফিরতে দেবে না, তাই যাইনি। আমরা আমরণ সংগ্রাম চালিয়ে যাব। ভগৎ সিং বলেছিলেন, ইংরেজরা দাবি মেনে না নিলে আরো জোরালো আন্দোলন করতে হবে। আর এই সরকার তো কালো ইংরেজ, তাদের সাথেও এমনই করতে হবে। সরকার শুনলে वरना मैं अपनी मिट्टी के लिए कुर्बानी दे दूंगा। ভারতের স্বাধীনতা দিবসে বিক্ষোভকারীদের অভিযোগ, আজও পরাধীন দেশের মানুষ, অন্যায় অনাচার চলছে নাগরিকের ওপর। और आज़ादी আমাদের অন্যায়ভাবে মারা হয়েছে, অথচ আমরা ন্যায়ের পক্ষে আন্দোলন করছি। আজ স্বাধীনতার ৮০ বছর পরে একটাই প্রশ্ন, এটাই কি মহাত্মা গান্ধী আর আম্বেদকর স্বপ্নের দেশ? এটাই কি ভগৎ সিং আর নেতাজি সুভাষ চন্দ্র বোসের দেশ? सुभाष चंद्र बोस के कुर्बानी का देश है। দাবি মানা না হলে আরও কঠোর হবে আন্দোলন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক ও ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রামপুরে বাড়ির পাশের দলীয় কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে সময় ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়, যেখানে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে রাজনীতি করার সিদ্ধান্ত ভুল ছিল বলে উল্লেখ করেন আশিস ব্যানার্জি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তার মৃত্যু আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী কর্মকর্তারা। আশিস ব্যানার্জি রামপুর থেকে 5 বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ডেপুটি স্পিকার সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তিনি। 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি ধ্রুব সাহার কাছে হেরে যান তিনি। এরপর থেকে রাজনীতি থেকে মূলত দূরে ছিলেন। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর সংঘাতে তুঙ্গে উত্তেজনা। শনিবার সেনাদের অভিযানে নিহত হয়েছে সশস্ত্র গোষ্ঠীটির 3 সদস্য। আবারও বেসামরিক টার্গেটে মিসাইল ছুড়েছে হুতিরাও। ইয়েমেনে গত কয়েকদিন ধরেই বেড়েছে দুপক্ষের পাল্টাপাল্টি হামলা। আবারও বড় ধরনের গৃহযুদ্ধের আশঙ্কা করছে জাতিসংঘ। লোহিত সাগরের তীরে ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর মোকা। শুক্রবার সেখানে আছড়ে পড়ে একে একে 6টি ক্ষেপণাস্ত্র। আগুন ধরে যায় নৌযানগুলোই। ক্ষতিগ্রস্ত হয় বন্দরের বিভিন্ন অবকাঠামো। হুতিদের ওই হামলায় প্রাণ গিয়েছিল 4 বেসামরিকের। যদিও বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল সৌদি সমর্থিত বাহিনীর অস্ত্র ও যুদ্ধজাহাজ। শনিবারও হামলা অব্যাহত রেখেছে হুতিরা। মারিব শহরের আবাসিক এলাকা লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে গোষ্ঠীটি। আহত হয় বেশ কয়েকজন, ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, যানবাহন। গত কয়েক বছরে বেসামরিকদের উপর হামলা চালায়নি হুতিরা, কিন্তু দিন দিন অবনতি হচ্ছে পরিস্থিতির। আতঙ্কে দেশটির বাসিন্দারা। শুধু মোকা কিংবা মারিব নয়, গত কয়েক সপ্তাহে আল জৌফ, আল দালেয়া এবং তাইজ সহ বিভিন্ন স্থানে হুতিদের সাথে সরকারি বাহিনীর সংঘাতের ঘটনা ঘটেছে। হুতি সদস্যদের পাশাপাশি প্রাণহানির শিকার হয়েছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে আবার পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের অবস্থায় ফিরতে পারে দেশটি, শঙ্কা জাতিসংঘের। যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় আকারের সংঘাতে ফেরার ঝুঁকিতে ইয়েমেন। মুখোমুখি সামরিক তৎপরতা আরও তীব্র হয়েছে। মারিব, মোকা সহ বেশ কিছু এলাকায় হুতিদের সাম্প্রতিক হামলায় হতাহতের ঘটনা বাড়ছে। 2014 সালে হুতিরা রাজধানী সানা দখলের পর গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে ইয়েমেনে। 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলে উন্নতি হয় পরিস্থিতির। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে নতুন করে সহিংসতা ছড়িয়েছে দেশটিতে। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে সবচেয়ে প্রাণঘাতী আগ্রাসন চালালো ইসরায়েল। শনিবারের হামলায় নিহত হয়েছে কমপক্ষে 11 জন, আহত আরও 19 জন। তেল আবিবের দাবি, শনিবার ড্রোন হামলায় লেবাননে তাদের 3 সেনা আহত হয়, যার জবাবে হিজবুল্লাহর এক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে অভিযান। নাবাতিয়ে শহরে একাধিক অঞ্চলে সিরিজ বোমা বর্ষণে করে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে 3 শিশু সহ একই পরিবারের সদস্যরা রয়েছেন। নিরাপদ হিসেবে বিবেচিত এলাকায়ও হয়েছে বিমান হামলা। আনসার ও জারাতিয়ের মধ্যবর্তী উপত্যকায় বোমা ফেলেছে সেনারা। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। টার্গেট করা হয়েছে আল মানসুরি শহরও। গত জুনে যুক্তরাষ্ট্র সমর্থিত লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে একটি
কাঠামোগত চুক্তির পর সহিংসতার মাত্রা কিছুটা কমলেও পুরোপুরি বন্ধ হয়নি কখনোই। সম্প্রতি আবারও তীব্র হয়েছে হামলা। ইসরায়েলিদের বর্বরতা ও বন্দি জীবনের দুর্দশা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ভিডিও ধারণ করেছেন নিজ বাড়িতেই এক সপ্তাহ ধরে অবরুদ্ধ এক ফিলিস্তিনি নারী। যা প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। জানিয়েছে সামান্য খাবার নিয়ে কোনো মতে বেঁচে আছেন নিজের পরিবার নিয়ে। পাশেই ঘাঁটি স্থাপন করে চিৎকার করে তাদের আতঙ্কিত করে তোলার চেষ্টা করছে আইডিএফ সেনারা। অনিশ্চিত এই সময় শেষে আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অপেক্ষায় দিন গুনছে অবরুদ্ধ 3 পরিবারের প্রায় 15 জন ফিলিস্তিনি। জানালায় মোটা লোহার শিক, বাইরে থেকে ভেসে আসছে তুমুল হইচইয়ের আওয়াজ। জরাজীর্ণ রান্নাঘরে রয়েছে সামান্য কিছু খাবার। অল্প অল্প করে সেই খাবার খেয়েই গেল এক সপ্তাহ ধরে নিজের পরিবার নিয়ে কোনো মতে বেঁচে আছেন পশ্চিম তীরের কুশরার বাসিন্দা আয়শা হাসান। ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দাদের ওপর অমানবিক বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এবং জায়নবাদী দখলদাররা। তাদের হাতে অবরুদ্ধ বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবার। এমন অবস্থায় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া একটি এক্সক্লুসিভ ভিডিওতে নিজেদের এই দুর্দশা তুলে ধরেছেন ফিলিস্তিনি এই নারী। এরই মাঝে তার ভাই ইউসুফ হাসানের বাড়ি কেড়ে নিয়েছে দখলদাররা। তাদের সাথে যোগ হয়েছে ইসরায়েলি সেনারাও। তার ভাইয়ের বাড়িকে পরিণত করেছে অস্থায়ী ঘাঁটিতে, বিচ্ছিন্ন করে দিয়েছে তাদের পানি ও বিদ্যুৎ সংযোগ। সেনাদের আতঙ্ক আর বাড়ি বেদখলের অনিশ্চয়তায় ঘর থেকে বের না হতে পারায় বিচ্ছিন্ন বাইরের দুনিয়ার সাথে যোগাযোগও। এখান থেকে আপনারা আইডিএফ সেনাদের চিৎকার ও গান বাজনার শব্দ শুনতে পাচ্ছেন। তারা আমার ভাই ইউসুফের বাড়িতে অবস্থান নিয়েছে। গত 7 দিন ধরে এভাবেই রয়েছি। আশা করি দ্রুত এই অবরুদ্ধ অবস্থার অবসান ঘটবে, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। আমি ইউসুফ হাসান। ইসরায়েলি সেনারা গত 3 দিন আগে আমাকে আমার বাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করে সেখানে তাদের ঘাঁটি স্থাপন করে। আমি, আমার স্ত্রী ও 2 মেয়ে নিয়ে বাস্তুচ্যুত হয়ে দিন কাটাচ্ছি। খবর পেয়ে অবরুদ্ধ পরিবারগুলোর জন্য জরুরি খাবার ও পানি নিয়ে যাওয়ার সময় আইডিএফ এর বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়েছেন মানবাধিকার কর্মীরাও। এমনকি প্যালেস্টাইন সিভিল লায়াসনের সাথে সমন্বয় করে ওই এলাকার বিদ্যুৎ ও পানির সংযোগ ঠিক করতে 2টি দল পৌঁছালে তাদের উপরও চড়াও হয় আইডিএফ ও দখলদাররা। আটক করা হয় 4 বিদ্যুৎ কর্মীকে। আইডিএফ নিয়ন্ত্রণ নেওয়ার পর ফিলিস্তিনি পরিবারগুলোর বাড়িঘরের সীমানা থেকে সরিয়ে ফেলা হয় দখলদারদের তাঁবু। তা সত্ত্বেও পিছু হটতে নারাজ বেপরোয়া ইসরায়েলি দখলদারেরা। এখনও সেখানে অবস্থান করছে বেশ কয়েকজন। ইসরায়েলিদের এমন পাশবিকতায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। এমনকি সমালোচনা করছে তেল আবিবের মিত্ররাও, যদিও এ বিষয়ে এখনও নিশ্চুপ অবস্থানে ইসরায়েলের সরকার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। কাতারে 3 ইরানি পাইলটকে গোপনে আটকের দাবি অস্বীকার করেছে দোহা। শনিবার এক বিবৃতিতে তেহরানের দাবিকে বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেয় তারা। এ বিষয়ে ব্যাখ্যা দেয় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। দাবি, গত মার্চে সতর্ক করার পরও তাদের আকাশসীমা লঙ্ঘন করার ভূপাতিত করা হয়েছিল একটি ইরানি Su-24। উদ্ধার করা হয়েছিল এক পাইলটের মরদেহ। কোনো জীবিত পাইলটকে আটক করা হয়নি বলেও জানিয়েছে তারা। ইরানের সেনা কর্মকর্তারা জেনারেল মোহাম্মদ বাঘের জাহের দাবি বিমান বিধ্বস্তের পর 3 পাইলটকে জীবিত আটক করে কাতার। তাদের সাথে যোগাযোগ করতে দেয়া হয়নি পরিবার কিংবা কূটনৈতিক প্রতিনিধিদের, এমন অভিযোগ করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বেআইনি পদক্ষেপের প্রত্যক্ষ ফল হরমুজ প্রণালীতে সৃষ্ট অস্থিতিশীলতা। সাক্ষাৎকারে এমন মন্তব্য ছুড়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। হরমুজ প্রণালীর এই অনিশ্চিত পরিস্থিতির দায় পুরোপুরি যুক্তরাষ্ট্র ও জায়নবাদী ভূখণ্ডের। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তারা প্রায় এই বিষয়টি এমনভাবে উপস্থাপন করে যেন ইরানই হরমুজের এই অস্থিরতা সৃষ্টি করে রেখেছে। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ বাস্তবায়নের কথা গর্বের সাথে বলে চলেছে, যা ইরানের বিরুদ্ধে একটি আগ্রাসী পদক্ষেপের সরাসরি স্বীকৃতি। জিম্বাবুয়ের একটি লেকে যাত্রীবাহী ফেরি ডুবে প্রাণহানি দাঁড়িয়েছে 72 জনে। নিহতদের মধ্যে 18 জনই শিশু। এর মধ্যে 16 শিশুর বয়স 10 বা তার বেশি। এই তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ বিভাগ। জানিয়েছে নতুন করে উদ্ধার করা হয়েছে আরও 26টি মরদেহ। গত মঙ্গলবার দেশটির
কারিবাল লেকে দুর্ঘটনার কবলে পড়ে ফেরিটি। প্রবল বাতাসের তোড়ে উল্টে যায় নৌযানটি। কর্তৃপক্ষ জানিয়েছে ফেরিটিতে 153 জনের মতো যাত্রী ছিল, তবে এর ধারণ ক্ষমতা ছিল মাত্র 90। এ পর্যন্ত 77 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। একদিকে বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির জেরে ভেঙে পড়া অর্থনীতি, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের থাবা। চরম বিপর্যস্ত আফগানিস্তান, সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে তালেবান সরকার। এমন পরিস্থিতিতে তীব্র মানবিক সংকটের মুখে দেশটির প্রায় 45% মানুষ, এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। পতাকা উড়িয়ে এগিয়ে চলছে সাজোয়া যানের বহর। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত তালেবানরা। উদযাপিত হচ্ছে আফগানিস্তানে তালেবান প্রত্যাবর্তনের 5 বছর। নানান সংকট আর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার উদ্বেগ সতর্কতা উপেক্ষা করেই নিজেদের সক্ষমতা তুলে ধরতে ব্যস্ত তালেবানরা। আমি সত্যিই খুব খুশি। এই স্বাধীনতা আমাদের কাছে সবকিছু। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে এই জয় অর্জন করেছি, এর সাথে কোনো কিছুর তুলনা চলে না। তালেবান সরকার প্রকাশিত সবশেষ 2023 সালের বাজেট ছিল $2.44 বিলিয়ন, যা পূর্ববর্তী সরকার ঘোষিত $6 বিলিয়ন বাজেটের অর্ধেকেরও কম। তীব্র আর্থিক সংকট মোকাবেলায় 2024 সালে সরকারি পেনশন ব্যবস্থা বাতিল করে প্রশাসন। তা সত্ত্বেও মূল্যস্ফীতি 3.6% থেকে চলতি বছর 1 লাফে পৌঁছেছে 7.5%। বেকারত্বের হার দ্বিগুণ হয়েছে। 5 লাখেরও বেশি মানুষ হারিয়েছে কর্মসংস্থান। অর্থনৈতিক সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে তালেবান সরকার। ইরান ও পাকিস্তান থেকে বিতাড়িত লাখ লাখ আফগান চাপ বাড়িয়ে আরও জটিল করে তুলেছে পরিস্থিতি। অন্তত আফগানিস্তানের যুব সমাজকে যথাযথ শিক্ষার সুযোগ দেওয়া উচিত তাদের। এছাড়াও দেশের জনসাধারণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করাও সরকারের দায়িত্ব, যাতে তাদের বাধ্য হয়ে নিজ দেশ ছেড়ে ইরান কিংবা পাকিস্তানের মতো দেশে অভিবাসী হিসেবে চলে যাওয়া না লাগে। গেল বছর দেশটিতে স্থগিত করা হয় যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা, যার জেরে তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় প্রায় 4 শতাধিক স্বাস্থ্যকেন্দ্র। মরার উপর খরার ঘা, ভূমিকম্প সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ। আন্তর্জাতিক সংস্থাগুলোর সতর্কবার্তা, চলতি বছর চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে দেশটির প্রায় 45% মানুষ, যার মধ্যে 1,15,00,000-এরও বেশি শিশু। দীর্ঘ 5 বছর পেরোলেও তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি রাশিয়া ছাড়া অন্য কোনো পশ্চিমা দেশ। তবে তালেবানদের দাবি, শরিয়া আইনের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর শাসন ব্যবস্থা বজায় রয়েছে দেশটিতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আবারও রুশ অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের গুদামে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। রোববার দেশটির রাজধানীর মস্কোর বেশ কয়েক জায়গায় হামলা চালায় ইউক্রেন। এতে নিহত হয় 83 বছর বয়সী এক রুশ নাগরিক, আহত আরও কয়েকজন। অঞ্চলটির গভর্নর আন্দ্রেই ভোরেবিয়োভ ও এই তথ্য নিশ্চিত করেছে। হামলার পর ওয়াইল্ডবেরিজের গুদামে এলাকা থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা যায়, যার অবস্থান ছিল মস্কোর কেন্দ্র থেকে মাত্র 45 কিলোমিটার দক্ষিণে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেশ জুড়ে 822টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। ওয়ার্স যুদ্ধের 106তম বার্ষিকীতে সামরিক শক্তিমত্তার জানান দিল পোল্যান্ড। শনিবার দেশটির সশস্ত্র বাহিনী দিবসের মহড়ায় প্রদর্শিত হয় অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আর সামরিক বিমান। রাজধানীতে কুচকাওয়াজে অংশ নেয় প্রায় 2000 সেনা। এ সময় আকাশে উঠতে দেখা যায় 60টি সামরিক বিমান, এর মধ্যে ছিল F-16 ও F-35 ফাইটার জেট, সাজোয়া যান, লিওপার্ড, K2 অ্যাব্রামস ট্যাঙ্ক ছাড়াও প্রদর্শন করা হয় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র। একই দিন বাল্টিক সাগরে নৌমহড়া আয়োজন করে পোল্যান্ড। অংশ নেয় প্রায় 20টি যুদ্ধজাহাজ। ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পরই প্রতিরক্ষা ব্যয় বাড়ায় পোল্যান্ড। 2026 সালে জিডিপির 4.8% বরাদ্দ করা হয় প্রতিরক্ষা খাতে। ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে 23.7 বিলিয়ন ইউরো ঋণও নেয়, যা ব্যয় হবে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে। হাঙ্গেরির মহাসড়কে পোল্যান্ডের বাস উল্টে নিহত হয়েছে কমপক্ষে 12 জন, আহত আরও 10। রোববার ভোরে দেশটির পূর্বাঞ্চলের M3 মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে পোল্যান্ডের নিবন্ধিত বাসটি
নিরাগি হাজা শহরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায় বাসটি। বাসটিতে চালক সহ মোট 59 জন যাত্রী ছিল। চালক ঘুমিয়ে পড়ার কারণেই বাসটি সড়ক থেকে ছিটকে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত নেমেছে দেশটির পুলিশ। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের অংশ বলে ঘোষণা দেবেন ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্য ছিল নিছকই মজা। শনিবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই দাবি করেছেন হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। বলেন, শুক্রবার ট্রাম্প হরমুজ প্রণালী দখল ইস্যুতে যা বলেছেন এবং সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তা আসলে ঠাট্টা ছিল, কারণ উপদেষ্টাদের সাথে এ বিষয়ে কোনো আলোচনাই করেননি ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ভাষণের সময় হাসছিলেন মার্কিন প্রেসিডেন্ট। একদিন আগে নিউ ইয়র্কে এক ভাষণে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীতে ওয়াশিংটনের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। খুব শীঘ্রই কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি যুক্তরাষ্ট্রের অংশ বলে ঘোষণা দেবেন তিনি। আবারও অপ্রত্যাশিত অভিবাসীদের সংকট এড়াতে সীমান্তে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে স্পেনের ছিটমহল সিউতার প্রশাসন। শনিবার ফের জোরপূর্বক প্রবেশের চেষ্টা করায় মরক্কোর বেশ কিছু অভিবাসীদের ছত্রভঙ্গ করেছে সিউতার নিরাপত্তা বাহিনী। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টকে ঘিরে আবারও উস্কে উঠে উত্তেজনা। সীমান্তে অনুপ্রবেশের পরিকল্পনা নিয়ে জড়ো হয় মানুষ, যাদের সবাইকে ফেরত পাঠায় সিউতার বর্ডার সিকিউরিটি। পোস্টটির সঠিক উৎস খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছে কর্তৃপক্ষ। দেওয়া হয়েছে তাদের যথাযথ বিচারের আওতায় আনার হুঁশিয়ারিও। গেল মাসে সিউতার জোরপূর্বক ঢুকে পড়ে মরক্কো থেকে আসা প্রায় 70,000 মানুষ, যে ঘটনায় এখনো অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে অঞ্চলটিতে। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।